সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। সরকারি কর্মচারীদের আন্দোলনে সচিবালয় প্রায় অচল। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মঙ্গলবার থেকে কলম বিরতিতে যাচ্ছেন 25 ক্যাডারের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর নিয়েও চলছে উত্তেজনা। এর মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ধর্মঘটে পাঠদান বন্ধ প্রাইমারি স্কুলে। বৃহস্পতিবারের মধ্যে চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়েছেন এনবিআর সংস্কার আন্দোলনের কর্মীরা। সচিবালয়ের আন্দোলন প্রসঙ্গে এনসিপি নেতারা বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। প্রয়োজনে সচিবালয় এনবিআর পোর্টেও বিপ্লব হবে। আরেক নেতার দাবি, আন্দোলনকারী আমলাদের নতুন অধ্যাদেশ অনুযায়ী চাকরিচ্যুত করে নতুনদের নিয়োগ দেওয়া হোক। এমন পরিস্থিতিতে পরিণতি কি হতে পারে? সরকারেরই বা করণীয় কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় আন্দোলনে উত্তাপ। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব রাজনৈতিক বিশ্লেষক, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। সরকারের সম্পূরক হিসেবে কাজ করছে বাহিনী। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য বিএনপি নেতা খসরুর। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, মন্তব্য সার্জিসের। জুলাই অভ্যুত্থানকে খাটো করতেই ছড়ানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য। মার্কিন প্রতিনিধিকে ডক্টর ইউনূস। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সুরাহা না হলে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক। সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি হাসনাতের। এবং শিক্ষার্থী আসলেও ক্লাস হয়নি। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা নিয়ে সারা দেশে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আলোচনা শুরু করতে চাই জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, প্রথমে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেহেতু আজকে টক অব দ্য কান্ট্রি হচ্ছে সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ, যেখানে আসলে কর্মকর্তা কর্মচারী সবাই আছেন, যদিও সরকারি আইনে সবাই কর্মচারী। একটু জানতে চাই যে আন্দোলনটি হচ্ছে মূলত একটি অধ্যাদেশ, সেটি পাশও হয়ে গেছে, যে সরকারি কর্মচারীদের যে চাকরি বিধি, সেখানে তাদেরকে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে সে বিষয়টি নিয়ে। আপনি দীর্ঘদিন কাজ করেছেন ক্যাডার প্রশাসনে এবং আপনি জানেন যে ভেতরে আসলে কি ঘটছে। একটু জানাবেন যে যে অধ্যাদেশটি করা হয়েছে সেটি আসলে কতটা সঠিক এবং আন্দোলনটি আসলে কতটা সঠিক। প্রথমত যখন আমরা অধ্যাদেশ নিয়ে কথা বলবো, তো অধ্যাদেশ তো অধ্যাদেশ, এটা আইন না। মানে এটা আইন ছিল 18, অধ্যাদেশ দিয়ে আপনি আইনে কিছু নতুন কিছু সংযোজন করলেন। একেবারে নতুন কিছু বলা যায় না, মানে ওই আইনে নতুন। 1979-র 22শে ফেব্রুয়ারি এরকম একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল, এটা মার্শাল ল অর্ডিন্যান্সের মাধ্যমে। সুতরাং মার্শাল ল অর্ডিন্যান্স আর গণতন্ত্র তো একসাথে যায় না। তারপরে সেই অধ্যাদেশে কিছুদিন ছিল, পরে এটাতে তেমন ব্যবহার হয়নি। এবং যখন পুরো কর্মচারী বিধিটা করা হয়, আইনটা করা হয়, যেটা আমাদের কনস্টিটিউশনে আছে যে তাদের জন্য আইন করতে হবে, তো সেই আইন আমাদের 18 বছর আর আগে যা আছে সেটা হিসাব করলে ধরেন 50 বছর বা 48 বছর পরে আইনটা হয়েছে। 48 বছর পরে সংবিধানে বলা সত্ত্বেও সেই আইনের পরিবর্তন করার তো এখন কোনো যুক্তি ছিল না। 40 বছর, হ্যাঁ 40 বছরের আইন তো যুক্তি ছিল না, মানে কোনো কারণে অপ্রয়োজনীয়। এই জন্য বলছে যে অন্তর্বর্তী সরকারের অনেক কাজ আছে, অনেক বড় বড় কাজ আছে, অনেক বড় কাজ তাদেরকে করতে হবে। যেমন ধরেন নির্বাচন একটা বড় কাজ। নির্বাচনটা প্রথমে বললাম যে ওটাকে আমি মনে করি সবচেয়ে বড় কাজ এবং সবচেয়ে প্রধান কাজ। এরপরে সংস্কার আছে, সংস্কারের ব্যাপারে তারা কাজ করছেন। কিছু সংস্কার করবেন, কিছু করলে ডিসেম্বরে, আর বেশি কিছু করলে জুন, এবং সংস্কার চলতে থাকবে, চলমান প্রক্রিয়া, যুগ যুগান্ত ধরে চলবে, প্রজন্মের পর প্রজন্ম চলবে। মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে। তো সংস্কারটা এরকম। আরেকটা হলো বিচার। বিচার শুরু হয়ে গেছে, বিচার করবেন। যারা অন্যায় করেছে, অন্যায্য করেছে, যারা খুন করেছে তাদের বিচার করবেন, দুর্নীতি করেছে, আরও অন্যান্য, মানে 100টা কারণ আছে বিচার করার, করেন আপনি বিচার, সেগুলো করেন। এর মধ্যে এই যে এই আইনের মধ্যে এটা যোগ করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না, এবং এটা অসাংবিধানিক। সংবিধানের যে 135 অনুচ্ছেদ পড়তে হবে ভালো মতো,
যে সেখানে এই যে গণকর্মচারীদের কিভাবে শাস্তি দেওয়ার কথা সংবিধানে আছে, সংবিধানের পরে আইন আছে, কন্ডাক্ট রুলস আছে, ওটাও স্বৈরাচারী আমলে তৈরি করা, মানে মার্শালের মধ্যে 1985-এর ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলস আছে। ডিসিপ্লিন অ্যাপিল রুলস কয়েক পৃষ্ঠা, অনেক ধারা, এবং পরিষ্কার করে সব কিছু বলা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে হয়তো কিছু কিছু পরিবর্তন দাবি করতে পারেন যারা এটা দেখেন বা যারা এটার নিয়ে কাজ করেন, পরিবর্তন হতে পারে, নতুন কিছু যোগ করা যেতে পারে। বাট এটা যদিও মার্শাল লর সময় করা, তবু এই আইনের স্বীকৃতি আছে, এবং এই কারণে কোনো কর্মচারীরা কখনো ডিসিপ্লিন অ্যাপিল রুলস নিয়ে খুব বেশি কথা বলেনি, কারণ সেখানে আপনি আমাদের সংবিধান অনুসারে কারণ দর্শানোর সুযোগ, তদন্তের সুযোগ, তদন্তের পরে শাস্তি আরোপ করার ব্যাপারে আবার কারণ দর্শাও, যদি বড় শাস্তি দিতে চান আবার সেকেন্ড তদন্ত, মানে মোটামুটি একটা ফুল ফ্লেজড আইন। এই রুলের কারণেই কি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে সরকারি চাকরি যাওয়া এত সহজ না? আপনার কি মনে হয় যে কোনো চাকরি যাওয়া সহজ? বেসরকারি চাকরি যারা করেন তাদের তো আসলে আপনার 7 দিনের নথিতে সেটা তো চাকরি চলে আপনি যায়, এবং এটা- বাংলাদেশে অধিকাংশ মানুষই বেসরকারি চাকরি হ্যাঁ, করে। বেসরকারি চাকরি তো চাকরি। আপনি মনে করেন একটা কলেজ যেটা এমপিও ভুক্ত কলেজ, সেখানে সরকার বেতন দেয় 90%-এর বেশি। আপনি একটা এমপিও ভুক্ত কলেজের টিচারকে যদি সরাতে চান, তাহলে একটা তদন্ত কমিটি করতে হয়। সেই তদন্ত কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি থাকে, আপনার শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি থাকে, বোর্ডের প্রতিনিধি থাকে। এরপর সেই তদন্ত শেষ হওয়ার পরে সেটা ইউনিভার্সিটি সিন্ডিকেটে যেতে হয়, ন্যাশনাল ইউনিভার্সিটি সিন্ডিকেটে পাস হতে হয়। সেই জন্য আমি উদাহরণ দিলাম। আমি তো বেসরকারি, মানে এখন আমি যদি কোনো দোকানের কর্মচারী হই, তারও একটা নিয়ম আছে, শিল্প আইন আছে, আমরা প্রয়োগ করি না। এরকম আইন নিয়ে তো অনেক ঝামেলা আছে, অনেক নাটক হয় না আইন নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তো এই আইন ভঙ্গের অভিযোগে কত নাটক করা হলো, বুঝছে না? সুতরাং আপনি প্রত্যেকটা জায়গায় আইন আছে। আপনি আপনার বাসায় যে কাজের লোকটা আছে তাকেও আপনি হঠাৎ করে বলতে পারেন না সন্ধ্যার সময় তুমি এখনই যাও গা, বলতে পারেন না। যদি উনি নারী হন তাহলে তো আপনাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই নারীর যদি অভিভাবক থাকে তাহলে অভিভাবকের হাতে তাকে তুলে দিতে হবে, তার বেতন ভাতা পরিশোধ করতে হবে। মানে এরকম বলা যায় না যে আপনি ইচ্ছা করলেন আর কাউকে চাকরি থেকে বের করে দেবেন। আর সরকারি চাকরি তো ওরকম চাকরি না, আপনাকে ইন্টারভিউ দিতে হয়, নোটিফিকেশন হয়, বিজ্ঞাপন হয়, বিজ্ঞাপনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাকরির জন্য অ্যাপ্লাই করে, তারপরে চাকরি হয় ইন্টারভিউর মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে, তারপরে ট্রেনিং হয়, তারপরে আপনি কাজ করেন। সুতরাং আপনি কাজ, ওই ইন্টারভিউ, এই যে লক্ষ লক্ষ বেকার যুবক যে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেয় বছরের পর বছর, এক একজন 3বার 4বার 5বার পরীক্ষা দেয়, তাই না? তো এটা তো সে একটা সময় নিয়ে কাজটা করে। সুতরাং আপনার মনে হলো আর 24 দিনের মধ্যে, প্রথমে শুনছিলাম 8 দিনের মধ্যে বাইর করে দেবেন, তো এটা ঠিক না, এটা অন্যায়, অন্যায্য, সংবিধান বিরোধী, কালো আইন, জঙ্গলি আইন। এই আইনটা কি এজন্যই করা হয়েছে যে আমরা সম্প্রতি বিভিন্ন উপদেষ্টাদের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম, রাজনৈতিক অঙ্গনও এক ধরনের কানাঘুষা আছে যে সচিবালয়ের আমলারা কিংবা কর্মকর্তা কর্মচারীদের কারণে অনেক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, যারা বাধাগ্রস্ত করছেন তাদেরকে তাৎক্ষণিকভাবে এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার কারণে কি এরকম করা হতে পারে বলে আপনি মনে করেন? করে দেখেন যে কেমন মজা লাগে। এটা একটা মজা, ফান হইতে পারে আর কি, ফান করতে পারেন আপনি। সচিবালয়ের এই আগে যে 54 বছর দেশটা চলেছে, মার্শালের মধ্যে চলেছে, গণতান্ত্রিক সরকারের মধ্যে চলছে, গণতন্ত্রের লেবাসদারি সরকারের মধ্যে চলছে, তো তাদের কোনো, তখন তো পার্লামেন্টে আলোচনা হয়েছে যে সচিবালয় আমাদেরকে কোনো পাত্তা দেয় না এমপিরা। তারপর তো এরকম আইন করে তাদেরকে বিতরণ করার ব্যবস্থা আপনি করেন নাই। আপনি আপনার অধীনস্থ গণকর্মচারীদেরকে বা রাষ্ট্রের কর্মচারীদের কাজে লাগাতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। যিনি এরকম মনে করেন এটা তার ব্যর্থতা। হি ইজ নট, অর শি ইজ নট ফিট। সেই জন্য এমপি সাহেবরা যারা বলছিলেন তারা আনফিট ছিল, এই জন্য তারা এইসব কথা বলেন। এই আনফিট লোকদের কথাবার্তায় তো দেশের সব কিছু পরিবর্তন হয়ে যাবে না। জি। আপনি আনফিট, আপনি চালাতে পারেন না। আপনার অধীনস্থ যে এখানে আমরা যে কাজ করতেছি এখন যদি আপনার ক্যামেরাম্যান, আপনার প্রডিউসার, আপনার যারা লাইটিংয়ের দায়িত্বে আছে তাদেরকে যদি আপনি চালাতে না পারেন, তাহলে এই টিভি স্টেশনে আপনার থাকার তো কোনো প্রয়োজন নেই। না, চালাতে পারা এবং তারা কথা না শোনা দুটো কথা না শুনলে তো ব্যবস্থা, কথা না শুনলে যে ব্যবস্থা কথা না হচ্ছে শুনলে বরখাস্ত ব্যবস্থা করা। আছে, ওই ব্যবস্থা যান, যেটা গণতান্ত্রিক পদ্ধতি আছে, যেসব স্বীকৃত পদ্ধতি আছে এটাতে যান। আপনি একদম স্বীকৃত পদ্ধতি আছে সেটাতে যান না। কজনের ব্যাপারে গিয়েছেন? একজনের ব্যাপারে তো যায়নি। 10 মাস অনেক সময়, তো যেতে পারতেন। 10 মাস পরে আপনার হঠাৎ মনে হলো যে ওই আইনে আমি পারতেছি না, এখন আমার না, একটা সেই আইনে জঙ্গি যায় আইন নাই। করতে এই যে হবে। আগামীকাল থেকে যে ক্যাডার, যেই 25 ক্যাডারের কর্মকর্তারা যে কলম বিরতিতে যাচ্ছেন, তাদেরও একটা অন্যতম দাবি যে কর্মকর্তাদের যে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে ওএসডি করা হচ্ছে, সেগুলো তাদেরকে উইথড্র করে নিতে হবে। এই দাবিতে তারা কর্মবিরতিতে যাচ্ছেন। তো সেই আইনেও যখন নাকি পাচ্ছে না সরকার,
তখন আসলে সরকারের কাছে কোনো বিকল্প ছিল সরকার কিনা? পাচ্ছে কি পাচ্ছে না এটা সরকারের ব্যর্থতা। সরকার কেন পারে না এটা সরকার বলবে ভাই। আমি তো বলতে পারবো না যে সরকার পারতেছে না কেন। সরকার তো পারতে হবে, পারার না, জন্যই ওই যে সরকার পারতে গেলেই তো 25 ক্যাডার আবার এখন কর্মবিরতিতে যাচ্ছে। যাবে। তারপরে আপনি তাদের সাথে আলোচনা করবেন। এরকম কর্মবিরতি আমি তো 35 বছর সরকারি চাকরি করেছি, মানে গণকর্মচারী ছিলাম এবং আমি অনেক সরকার দেখেছি। সরকারি কর্মকর্তারা কি সার্ভিস আমি রুল 54 অনুযায়ী বছর ধরে দেখেছি। কর্মবিরতিতে যেতে পারে কিনা? কর্মবিরতি যেতে পারে কিনা, পারে আবার পারে না, দুটোই আছে। জি। কর্মবিরতি যেতে আপনি এমন কোনো কতগুলো সরকারি অফিস কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করা আছে, একেবারে সার্ভিস, যেমন ইলেকট্রিসিটি, পাওয়ার ডিপার্টমেন্টের লোকজন এরকম পাওয়ার বন্ধ করে দিয়ে আন্দোলনে যেতে পারবে না। গ্যাস ডিপার্টমেন্টের লোকজন এটা পারবে না। সেটাও তো করেছে 5ই আগস্টের ফায়ার পরে। সার্ভিস পারবে না। 5ই আগস্টের পরে তো অনেক কিছু ঘটেছে। 5ই আগস্ট আমাদের জন্য খুবই বড় উদাহরণ না যে 5ই আগস্টের পর অরাজকতা হয়েছে বলে অরাজকতা চলতে জি, জনাব থাকবে। আলম শহীদ খান আপনার কাছে আবার আসবে। একটু রাশেদ খান আপনার কাছে আসতে চাই। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান একজন সাবেক সরকারি কর্মকর্তা সচিব, তার যে দৃষ্টিভঙ্গি, একজন রাজনীতিবিদ হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামীতে রাজনৈতিক দলের নেতৃত্বেই সরকার গঠন করে সরকার পরিচালনা করবে এবং সেই সরকারের মাধ্যমে যে আইন করা হবে, ওনার বক্তব্য অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, যেখানে তারা কিনা আজকে এটাও বলেছেন যে সরকারের কাজ সংস্কার না, নির্বাচন হচ্ছে সরকারের প্রধান কাজ। যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি 3টি প্রাধিকারের কথা বলেছিলেন। প্রথমত হচ্ছে সংস্কার বিচার, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার, তৃতীয়ত হচ্ছে নির্বাচন। অর্থাৎ তার প্রাধিকার তালিকার 3 নম্বরে ছিল নির্বাচন। সংস্কার যদি তিনি বলেন নাই, কিন্তু সিরিয়াল যদি তিনি দেখি আমরা, তাহলে সংস্কার, বিচার, সংস্কার এবং নির্বাচন কোন অবস্থায় আছে, যে এখন আসলে নির্বাচনের আলাপটাই প্রথমে করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই আন্দোলনটাকে কি আপনিও সরকারি কর্মকর্তাদের মতোই দেখতে চান কিনা? ধন্যবাদ। আমার মনে হয় যে শহীদ ভাই যেটি বলেছেন তিনি এক্স্যাক্টলি বলেছেন। তিনি একজন সাবেক আমলা। আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমাদেরও উদ্দেশ্য ছিল আমলা হওয়া, মানে চাকরি বাকরি করা, এবং সেই আন্দোলন কিন্তু আমরা করেছি। তো যাই হোক, পরবর্তীতে জেল জুলুম নির্যাতনের কারণে আমরা হয়তো রাজনীতিতে এসেছি, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো আমাদের দেশের মানুষ, তাদের বিরুদ্ধে আমরা যেতে পারি না। একজন রাজনীতিবিদ কোনোভাবেই সরকারি কর্মকর্তা কর্মচারী বা আমলাদের সহযোগিতা ছাড়া তিনি তার মিনিস্ট্রি চালাতে পারেন না, বা মন্ত্রী বা কোনো রাজনীতিবিদ এই কাজগুলো করতে পারেন না। সুতরাং আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক দরকার। 1971 সালেও কিন্তু এই যুক্তিতেই পাকিস্তানে যারা নাকি সার্ভিসরত ছিলেন তাদেরকে শেখ মুজিবুর রহমান রেখে দিয়েছিলেন এবং তার পরবর্তী ফলাফলও কিন্তু আমরা দেখেছিলাম। সেখান থেকে কিন্তু যাত্রাটা শুরু হয়েছে যে জনগণ সরকারি আমলাদের বিরুদ্ধে যেতে পারবেন না, যেখানে জনগণের কাছে তারা দায়বদ্ধ। ওই কথাটিকে আপনি রাজনীতিবিদ হিসেবে সঠিক মনে করেন কিনা? দেখেন, আপনার সাথেই অনেকগুলো টকশোতে আমি বলেছি যে 71-এর পরে শেখ মুজিব যে ভুলটা করেছিলেন সেটি হলেন যে তিনি পাকিস্তান আমলের আমলা কামলা সবাইকে তিনি স্বপদে রেখে দিয়েছিলেন, যে কারণে পরবর্তীতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনি ভুল করেছেন সত্য, ষড়যন্ত্র হয়েছে এটিও সত্য। ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন, আমরা কয়েকজন উপদেষ্টার সাথে আমরা দেখা করেছি, সাক্ষাৎ করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি যে আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী যে সকল কর্মকর্তা ছিল, যারা ডিসি এসপি অবৈধ নির্বাচন করেছে, তাদেরকে অবশ্যই সরিয়ে দিতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু সরকার সেটি করেনি। সরকার কি করলো? কয়েকজন উপদেষ্টার, আমি নাম বলবো না, কথা হয়েছে, তারা বললেন দেখেন যে সবই তো আওয়ামী লীগের, আমি কাকে কোথায় সরিয়ে দিব, কাকে সরিয়ে কাকে আনবো? যদি আমি এদেরকে ভয় দেখিয়ে কাজ করতে পারি সেটিই তো ভালো, অন্যথায় আমার সরকার পরিচালনা করা কঠিন হবে। কারণ এদেরকে সরিয়ে দিলে বিএনপি জামাতের সমর্থন করে এরকম আমলারা চলে আসতে পারে, তখন আমাদেরকে এরা রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারে অসহযোগিতা করবে। একজন উপদেষ্টা আমাদের সাথে ব্যক্তিগত আলোচনায় নিজে বলেছিলেন, এবং আরও অনেক উপদেষ্টা একই ধরনের আলোচনা বিভিন্ন জায়গায় করেছে, আমরা তথ্যগুলো পেয়েছি এবং সেটির ফলাফল আমরা দেখেছি। এখন যতগুলো উপদেষ্টা রয়েছে দেখেন, তাদের সাথে যে সচিব এবং অন্যান্য যে আপনার উপসচিব বা যুগ্ম সচিব, আপনি দেখেন সেখানেও কিন্তু সেই আওয়ামী লীগের সুবিধাভোগী। অর্থাৎ আমি যে কথা বলছি সেটার সত্যতা কিন্তু রয়েছে। এখন শহীদ ভাই যেটি বললেন, দেখেন 4টি কথা বলা হচ্ছে যে শৃঙ্খলা বিঘ্ন, ছুটি ছাড়া অনুপস্থিত, এছাড়া আপনার অনুপস্থিত হওয়ার জন্য সহযোগিতা করা বা উস্কানি দেওয়া, একই সাথে উস্কানি বা সংগঠিতভাবে আন্দোলন করা বা এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। 4টি কারণ। এখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার উপরে নাখোশ হলো, কিন্তু আপনাকে সরিয়ে দিতে পারেন। আগে যেটি হতো যে আদালতের দ্বারস্থ হওয়া যেত, এখন সেই সুযোগটি রাখা হবে কি হবে না এটি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তো উল্লেখ না করার কারণে মূলত এই কর্মকর্তা কর্মচারীদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা যেটি মনে করি সেটি হলো যে এই ধরনের গভর্নমেন্ট তাদের এই ঝুঁকিপূর্ণ উদ্যোগগুলোতে এখন যাওয়া ঠিক না।
এগুলো তারা কি করতে পারতো? দায়িত্ব নেওয়ার পরপরই 14 সালের, 18 সালের, 24 সালের ইলেকশনের সাথে জড়িত ডিসিএসপি তাদেরকে শাস্তির মুখোমুখি আনতে পারতো। যারা আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী সচিব ছিল সেই সচিবদেরকে সরিয়ে দিতে পারতো। কিন্তু তারা কি করেছে? তারা এদেরকে কোলে চড়িয়ে ওই গুকরা সাপ আছে না, পোষ মানানোর চেষ্টা করেছে। এখন কি করতেছে? এখন এই সাপগুলো মানে আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী সচিব এখন ওই গুকরা সাপ এখন এই উপদেষ্টাদের সবল দিতেছে। এখন তারা কি করতেছে? তারা এখন এদেরকে সরিয়ে দিতে চেষ্টা করতেছে। কিন্তু আমার কথা হলো, আমরা যে সময় প্রস্তাবনা দিয়েছিলাম, আমরা যে সময় আপনাদেরকে বলেছিলাম সরিয়ে দেন, কেন সরাননি? আজকে যদি বলেন যে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে রাজনীতিবিদরা আপনাদেরকে কেন সহযোগিতা করবে? এবং যে বিধানটা করা হচ্ছে, যে বিধি, আমার মনে হয় যে আলোচনার মাধ্যমে যদি করতো, কর্মকর্তা কর্মচারীদেরকে ডাকতো বা তাদের যে প্রতিনিধি রয়েছে ডাকতো, একটি সংলাপের মাধ্যমে বলতো বা তাদের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ করত, তার আলোকে যদি একটি বিধান বা বিধি তারা পাবলিশ করতো, সেক্ষেত্রে এই ধরনের আন্দোলনটা হয় না। এখন তো আমার মনে হচ্ছে যে সরকার পরিকল্পিতভাবে সরকারের মধ্যে একটা গ্রুপ যারা আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, গণহত্যার বিচারকে বাধাগ্রস্ত করতে চায়, তারা পরিকল্পিতভাবে এই ধরনের আন্দোলন উস্কে দিয়েছে। সুতরাং সরকারকে বলবো একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠন করার মাধ্যমে পরিকল্পিতভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী, শুধুমাত্র আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী যারা, তারা আন্দোলন করতেছে না। এর ভিতরে যারা গণতন্ত্রের পক্ষে ছিল তারাও কিন্তু আন্দোলন করতেছে। সামগ্রিকভাবে সকল আমলা বা আপনার অন্য অন্য সরকারি কর্মকর্তা তাদেরকে কেন উস্কানি দিলেন, কেন খেপিয়ে দিলেন? এই বিধানকে এই মুহূর্তে করার খুব গুরুত্ব ছিল। আপনি যেটি বললেন, সরকার যেটি বলেছে, দেখেন সরকারের 3টি গুরুত্বপূর্ণ কাজ। 1, গণহত্যার বিচারের রোডম্যাপ প্রকাশ করা, সংস্কারের রোডম্যাপ প্রকাশ করা ঐক্যমতের ভিত্তিতে, এবং জুলাই সনদ অথবা নাগরিক সনদ। সর্বশেষ নির্বাচন। ঠিক আছে, সরকারের কাছে নির্বাচন একদমই খুবই ঠুনকো বিষয়, গুরুত্বহীন বিষয়, এই জন্য তারা 3 নম্বরে নির্বাচন। কিন্তু আমরা কি বলেছিলাম? আমরা তো একই কথা বলেছিলাম। আপনারা এতদিন বললেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, এর আগে নির্বাচনের আলাপ করা যাবে না। এনসিপির নেতারাও একই কথা বলল। তো ঠিক আছে, সর্বশেষ সেই এনসিপি আমরা দেখলাম যে মধ্যরাতে মিটিং হয়েছে, বিএনপি, এনসিপি, জামাত, কি আলোচনা হয়েছে উই ডোন্ট নো। আমরা মিটিংকে পজিটিভভাবে দেখছি। না, আমার কথা হলো তারপরের দিন প্রেস ব্রিফিং করে আপনি বললেন আপনারা নির্বাচনের রোডম্যাপ চান। তাহলে গণ অধিকার পরিষদ এতদিন বললো, বিএনপি এতদিন বললো, জামাত বলে নাই। আমরা যে এতদিন বললাম, আমাদেরকে তো জাতির কাছে ভিলেন বানাইলেন। তারপরের দিন আপনারা কেন নির্বাচনের রোডম্যাপ চাইলেন? আপনারা ভিলেন হইলেন না? এমনকি উপদেষ্টারাও বললেন, একই কথা উপদেষ্টারাও বললেন যে আমরা সংস্কার এবং রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং নির্বাচনের রোডম্যাপ, এই 3টা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, একটার সাথে আরেকটা মুখোমুখি করলে কোনোটারই কাজ হবে না। এই জন্য সরকারকে আমরা এখনো বলবো, আপনাদের অগ্রাধিকার কি কি করা উচিত? গণ অভ্যুত্থানের সরকার বা এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার কি কি করতে পারে, কি কি করতে পারে না, একটু আপনিই বলেন। এই সরকারের প্রতি তো আপনাদেরও সমর্থন ছিল, এবং সরকারের বারবার একটা কথা, তাদের ম্যান্ডেট হচ্ছে জনগণ, এবং বিপ্লব জুলাই অভ্যুত্থান হচ্ছে তাদের ম্যান্ডেট। সেই জায়গায় আসলে সরকার কি শুধু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এসেছিল কিনা? যে সংস্কারের কথা আপনি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচিত সরকারের দায়িত্ব এটি এই সরকার করতে পারবে না, ঠিক 8ই আগস্ট কিংবা 10ই আগস্ট কি এটা আপনারা ভেবেছিলেন যে এই সংস্কার তারা করবে না কিংবা করা উচিত না? কোন সংস্কার? যেই সংস্কারের চেষ্টা তারা করে যাচ্ছেন, একটা সংস্কারে তো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। দেখেন, একটা সংস্কারেও হচ্ছে আজকে ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ কিন্তু একটাই করেছেন, এবং সেখানে সাংবিধানিক সংস্কার নিয়েই তিনি, সংবিধান সংস্কার কমিশন যখন করা হয় তখন কিন্তু রাজনীতিবিদরা কোনো বাধা দেননি। জি, কমিশনগুলো যখন হয়েছে তখন কোনো বাধা দেননি। যেই নাকি প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে তখন আসলে বাধা দেওয়া শুরু হয়েছে। দেখেন, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, এই সরকার তো এনসিপি সরকার, ওপেন সিক্রেট, আপনি স্বীকার যান বা না যান, এনসিপির শীর্ষ নেতারা এই সরকার গঠন করেছে। এবং এই লিস্ট যেদিন তারা শপথ নিল তার আগের দিন আনুমানিক রাত 2টার দিকে আমার কাছেও কিন্তু একজন উপদেষ্টা বর্তমানে রয়েছেন, পাঠিয়েছিলেন, বললেন যে ভাই এদেরকে নিয়ে আমরা সরকার গঠন করতেছি। এখন রাত 2টার সময় যদি আমি বলি যে না আমার মতামত আছে, তাহলে তা পরের দিন শপথ হয় না। তারা আমাদের মতামতও চাননি, জাস্ট নামে মাত্র দেখালো। আমি শুনেছি যে অন্যান্য দলগুলোকে একইভাবে শেষ রাতে পাঠিয়েছে এবং এই বিষয়গুলো তাদেরকে জাস্ট দেখিয়েছে, মতামত নেয়নি। এখন যে তারা বলছে যে অমোক বিএনপির মুখপাত্র, তমক গণ অধিকার পরিষদের মুখপাত্র, আর এই যে এরা হলো গণ অভ্যুত্থানের মুখপাত্র। কারা গণ অভ্যুত্থানের মুখপাত্র? আসিফ এবং মাহফুজ, আর বাকিরা সব নাকি কেউ নাকি 2018 সালে কোটা বিরোধী আন্দোলন যদি সরকার পতনের আন্দোলনে যেত, সেখানে রাশেদ খান, নূর, তারা সেখানে আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারা আসলে কি করতেন? ওইটা তো যেহেতু হয়নি বা আমরা সরকার পতনটা আসলে ওই সময়কার বাস্তবতায় ছিল না, আমরা যেমনিভাবে ওই আন্দোলনে সিনিয়র হওয়ার কারণে আমরা সমন্বয়টা করতে পেরেছি। আপনাকে একটা জিনিস ইনক্লুড করি তাহলে সহজ হবে।
আমাদের সাথে ওই সময় আসলে কেউ যোগাযোগ করে নাই। কিন্তু এইবার আমরা যেটি করেছি, আমরা যেহেতু বিএনপি সহ সবার সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে বললাম, তার সাথে যুগপৎ আন্দোলনকে কেন্দ্র করে যোগাযোগ ছিল, আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর, যে এই আন্দোলনটা এবার কাজে লাগাইতে হবে। আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেন। তিনি কথা বলে আমাদেরকে ফিডব্যাক দিলেন যে চেয়ারম্যান সাহেব রাজি হয়েছেন। এরপরে আমি নুরুল হক নূর, সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান সাহেব আমরা একসাথে কাজ করেছি। এই বিষয়গুলো বিএনপির অনেক সিনিয়র নেতা জানে না, জানা আসলে সম্ভবপরও না, কারণ সব বিষয় আসলে সাকসেস হওয়ার আগে তো বলা যায় না। এইভাবে কিন্তু আমরা সমন্বয় করে কাজ করেছি। আমরা তখন যেহেতু এখন ওই সময় যারা ছাত্র সমন্বয়ক ছিলেন তারা তারাও আমাদের তো তারেক জুনিয়র হওয়ার রহমানের সাথে কারণে যোগাযোগ করেছে, যোগাযোগ তারা দাবি করাটা সহজ করেছেন। হয়েছে। আমরা হ্যাঁ। তাদেরকে প্রস্তাব দিলাম যে এই আন্দোলনটা কাজে লাগাতে হবে। দেখেন, আমি নুরুল হক নূরের মোবাইলটা দেখছিলাম জেল থেকে বের হওয়ার পরে। তিনি আমাকে, ওই সময় ইন্টারনেট বন্ধ, আমাকে দেখালেন যে ভাই এই মেসেজগুলো পাঠাইছিলাম। তিনি ওই সমন্বয়কদেরকে বলছে যে এখন তোমাদের হাতে সুযোগ এসেছে জাতীয় বীর হওয়ার, কোনোভাবেই আন্দোলন বন্ধ করা যাবে না। ঠিক যখন আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল, যখন প্রায় 300-400 মানুষকে হত্যা করা হয়েছে, তখন তারা আমাদের সাথে বলল যে ভাই এইবার দলগুলোকে বলে নেমে যেতে। তখন আমরা সালাউদ্দিন আহমেদকে আবার বললাম, তিনি বললেন ঠিক আছে, তারা যদি এক দফার ঘোষণা দেয় তাহলে অবশ্যই আমরা নামবো। এর আগে কিন্তু ছাত্রদল বা অন্যান্য যারা ছিল তারা কিন্তু নেমে গিয়েছে, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির সবাই নেমে গিয়েছে। এরপরে আন্দোলনটা কিন্তু তারা যখন বললো যে আপনারা নামিয়ে দেন, তখন কিন্তু আমরা বললাম, বিএনপি সবাই কিন্তু নেমে গেল, আমরা নেমে গেলাম, সবাই নেমে গেল। এখন তারা এসে বলে যে এই আন্দোলনে বিএনপি ছিল না, রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা ছিল না, গণ অধিকার পরিষদ ছিল না, আমরাই ডাক দিয়েছি, 53 বছরের রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, 14-15 বছরের আন্দোলন তার ব্যর্থ হয়েছে। এই কথাগুলো কিসের ভিত্তিতে বলে? আজকে একটি প্রোগ্রামে আমি ছিলাম, এটা বলে শেষ করি যেহেতু সময় বেশি লাগছে। সেই প্রোগ্রামে নাগরিক কমিটির আরেকজন নেতা ছিলেন আলাউদ্দিন। আমি এবং আলাউদ্দিন সাহেব একজন পণ্ডিত ব্যক্তির কাছে ওই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় গিয়েছিলাম, একজন পণ্ডিত ব্যক্তি, দুইজন। তো সেখানে সেই পণ্ডিত আমাকে বললেন, যদি আপনারা চান আমি এই আন্দোলনে কাজ করতে চাই, এইটাকে সরকার পতনের আন্দোলন হিসেবে আমরা তৈরি করব। আমি তখন এনসিপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা, নাম না বলি, তাকে আমি বললাম, তিনি বললেন যে ভাই আমরা তো এবার শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনই করতে চাই, এর বাইরে আমরা কিছু করতে চাই না। আমি তখন তাকে জানালাম, সে বলল ঠিক আছে। এখন যে বলা হচ্ছে যে এই আন্দোলন পরিকল্পিত আন্দোলন, আমরা গণ অভ্যুত্থান করতে চেয়েছিলাম, আমাদের কাছে তো সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। আজকে আমি আলাউদ্দিন সাহেবের সামনেই বলেছি যে আলাউদ্দিন ভাই আজকে তো আপনি এনসিপির নেতা, আমি গণ অধিকার পরিষদের নেতা, আপনি তো সাক্ষী। ওই পণ্ডিতের সামনে কি কথা হয়েছিল জাসিম আজকে খান, কি আপনার বলতে কাছে আমি পারবেন? আরেকবার আসবো। আমি একটু জনাব জি। আবুল মোহাম্মদ শহীদ খান, আমি আবার প্রসঙ্গে ফিরে যেতে চাই। আপনি এই বিষয়টিকে আশা করি ব্যক্তিগতভাবে নেবেন না। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন দেখছিলাম, 2018 সালে সম্ভবত একটি বেসরকারি টেলিভিশনের একটি অপরাধমূলক অনুষ্ঠানে আমরা সরকারি কর্মকর্তারা কি করে এরকম একটি একদম আধা ঘন্টা ডকুমেন্টারি দেখেছিলাম, যেখানে তাদের কাজ আমরা দেখেছি যে ঘুরে বেড়ানো। কিন্তু এটা করলে তো দেশ চলবে না, তাদের একাংশ, সবাই তো আর এই কাজ করেন না। এরকম নানাবিধ অভিযোগ আমরা দেখেছি। পাবলিক পারসেপশন হচ্ছে যেই যে 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, এরা তাদেরকে, সাধারণ মানুষকে শোষণ করছেন, তাদের কথা শুনেন না, তাদেরকে ঠিকমতো সেবা দেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করেন। তবে হ্যাঁ, তারা সেবা দেন, কিন্তু সেটির জন্য তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক পারসেপশনের বিপরীতে দাঁড়িয়ে, যেখানে কিনা আজকে এনসিপির কথা হচ্ছিল, হাসনাত আবদুল্লাহ বলেছেন সচিবালয় কর্মকর্তারা কু অব্যাহত রাখলে পরিণতি পতিত হাসিনার মতো হবে। আরেকজন নেতা বলেছেন কি সারওয়ার অব্যাহত রাখলে কি? এই যে কু অব্যাহত রাখলে যা করছে তারা এটাকে কু হিসেবে দেখতে চাচ্ছে। আরেকজন নেতা সারওয়ার তুষার বলেছেন যে সবাইকে বাদ দিয়ে নতুন অধ্যাদেশ অনুযায়ী নতুনদের নিয়োগ দিতে প্রয়োজনে হচ্ছে। এটা নিয়ে কয়েকটা পত্রিকায় সম্পাদকীয় লেখা হচ্ছে, উপসম্পাদকীয় লেখা আমার হচ্ছে। মনে হয় ওনাদেরকে নিয়োগ দিলে ওনারা ভালো চলে আপনিও যাওয়ার সুযোগ আছে। না, আমি উনি যেতে তো চাই না, যেতে আমার চান তো না, বয়স উনি নেই। রাজনীতি করতে আপনারা আসছেন। যারা এগুলো বলেছে তারপর তাদের হচ্ছে নিয়োগ হান্নান দিতে, এটাই মাসুদ ভালো হবে। বলেছেন যে সচিবালয় এনবিআর পোর্টে যারা স্ট্রাইক করছেন বিপ্লব ওখানেও হবে। আপনার কি মন্তব্য? আসলে কি জনগণ কিংবা সাধারণ মানুষ কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর খানিকটা বিরক্ত হয়ে তাদের বিপক্ষে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে, নাকি আসলে তারা এই আন্দোলনটাকে সমর্থন জানাবে? প্রথমে একটা জিনিস বলি যে এই যে রাজনীতিবিদ, এদেরকে কেউ পছন্দ করে না সারা পৃথিবীতে। রাজনীতিবিদ মানে হচ্ছে পছন্দের জন্য, মানে ভোট দেয় আবার। জি। এবং এই রাজনীতিবিদরা যদি সরকার না গঠন করে দেশ চলে না। প্রথম অপছন্দের তালিকা। এবং দ্বিতীয় অপছন্দের তালিকা, যেহেতু রাজনীতিবিদের সাথেই কাজ করে এরা, গণকর্মচারীরা আছে, কেউ পছন্দ করে না। পৃথিবীর কোনো দেশে পুলিশকে কেউ ভালো বলে না, যত ভালো পুলিশ হোক। একেবারে উন্নত দেশ হোক, ওই যে পুলিশ জর্জ ফ্লোয়েডের ঘটনা ঘটলেই তখন বুঝে যায় যে পুলিশকে কতটা অপছন্দ করে। তো এগুলো হচ্ছে কি, যে আপনি একটা দেশ যখন চলে, একটা রাষ্ট্র চলে, রাষ্ট্রের মধ্যে কিছু ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় কিছু নিপীড়ন, কিছু বল প্রয়োগ আছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে গণকর্মচারীদের, যারা বল প্রয়োগের কাজটা করেন। আর যারা গণকর্মচারী আছেন তাদেরকে এই মানসিকতা পরিবর্তন করতে হবে, সেবাটা দিতে হবে। খুবই স্বাভাবিক যে আমাদের যারা গণকর্মচারী আছেন তাদের যে কালচারাল প্রবলেম, স্ট্যান্ডার্ড বা যেভাবে তাদেরকে
প্রশিক্ষণ দেওয়া দরকার, যেভাবে তাদেরকে জনকল্যাণে নিয়োজিত করা দরকার, তারা এটাকে ব্রত হিসাবে নেওয়া উচিত এবং বিবেকটা তাদেরকে জাগ্রত করা উচিত। সেটা তারা সবসময় করছেন না, সবাই না, অধিকাংশই বলতে পারেন। সেই কারণে এরকম একটা ব্যাড পারসেপশন ক্রিয়েট হয়েছে। তো এই ব্যাড পারসেপশনের কারণে কেউ বলবেন যে এটা সিভিলে কিসের কু, ওখানে সমস্ত কর্মচারীরা এই আন্দোলনে, আমি যদি আজকে সচিবালয়ে থাকতাম আমি কিন্তু এই আন্দোলনে যোগ দিতাম, বিকজ এটা আমার তো রুটি-রুজির ব্যাপার। না, রুটি রুজির চেয়ে প্রশ্ন হলো যে আমার অস্তিত্বের প্রশ্ন, যে আপনি আমাকে ঠাস করে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। এবং 79-এর অর্ডিন্যান্স, সবচেয়ে মজার কথা হলো 79-এর অর্ডিন্যান্সে কোনো কর্মকর্তা, মানে আমরা তো সবাইকে সরকারি কর্মচারী বলি, কিন্তু যারা এই যে গেজেটেড কর্মকর্তা, যারা উপরের শ্রেণীতে কাজ করেন, তাদের কেউ কিন্তু যায় নাই। গেছে ছোটোখাটো কর্মচারীরা, ওই যে যাদের উপরে কারো রাগ থাকে, তখন তাকে বিদায় দেওয়ার জন্য এটা অপপ্রয়োগ করা হয়। আপনি একটা কালা কানুন, জঙ্গলি আইন, সেটাকে নিয়ে এসে এটার অপপ্রয়োগের সুযোগটা করে দেবেন কেন? একজন বলল কু, কিসের কু? সিভিলের কোনো কু হয় নাকি? কু হলে তো যেখানে কু হওয়ার কথা সেখানে হবে, সেখানে যাই সব কথা বলতে পারেন ওনারা। আরেকজন বললেন যে এদের চাকরি টাকরি দিয়ে আপনি নতুনদের নেন, নতুনদের নেওয়া এত সহজ নাকি? পাবলিক সার্ভিস কমিশনের এটা পরীক্ষা নিতে হবে। একটা পাবলিক সার্ভিসের পরীক্ষা 1 বছর থেকে 2 বছর 3 বছর লাগে, আপনি বিদায় করে তারপরে কাজটা করবে কে? এইটাতে এখানে 2001 সালে যখন লতিফুর রহমান সাহেব সরকার গঠন করেন, তখন তিনি ওই সন্ধ্যার সময়, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কারণ তুমি চিফ উপদেষ্টার অফিসেই যান নাই, রাষ্ট্রপতির অফিসে বসে 12 জন সচিবরে বদলি করে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ এনাফ। জাস্টিস শাহাবুদ্দিন কতজনকে বদলি করছেন? জাস্টিস হাবিবুর রহমান কতজনকে বদলি করছেন? ভালো নির্বাচন হয়নি। সুতরাং আপনাকে ওই যারা যারা বেনিফিশিয়ারি, যারা যারা অতিরিক্ত দলবাজি করেছে, যারা ক্ষমতা অপব্যবহার করেছে এবং দুর্নীতি করেছে, দুর্নীতি করলে তো অন্য আইন আছে, দুর্নীতি দমন কমিশন আছে। আপনি যদি আমলযোগ্য অপরাধ করে কোনো সরকারি কর্মচারী, হ্যাঁ, রেপ, মার্ডার, লুট, সেগুলোর জন্য তো ফৌজদারি সেটার জন্য অপরাধের ফৌজদারি আইন আছে, অপরাধ জি। আছে। আপনার সব কিছুই আছে, আপনি অযথাই এখানে এটা জল ঘোলা করার দরকার কি? এই মুহূর্তেও যে আপনি যে শুনালেন যে সিরিয়াল, যাই হোক, আমার সিরিয়াল হচ্ছে নির্বাচন, সংস্কার, বিচার। এখন উনার সিরিয়াল হইতে পারে বিচার, সংস্কার, নির্বাচন। আরেকজনের সিরিয়াল হইতে পারে সংস্কার, বিচার, নির্বাচন। এই তিনটা, দিস ইজ এ প্যাকেজ। এই প্যাকেজে আপনি একটা থেকে আরেকটা আলাদা করতে পারবেন না। আপনি এনবিআরকে হয়তো ভাগ করার দরকার আছে, প্রয়োজন আছে, আলাপ আলোচনা করতে হতো। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ভাগ করে দেওয়া, এবং তারপরে যিনি এটার উপদেষ্টা, তিনি যেরকম জোরের সাথে কথা বলতেছেন, উনি তো আগেও সরকারে ছিলেন, তখনও তো এই কাজটা করা যেত, তখনও আলোচনা করা যেত। ভাগ করে দিয়ে কী হয়েছে? 7 দিন 10 দিন ধরে এনবিআর এর কার্যক্রম বন্ধ, মানে আমাদের রেভিনিউ ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। তা আপনি এইটা, আমি উনার সাথে পুরোপুরি একমত না হলেও মনে হয় যে এটা কোনো একটা ষড়যন্ত্র চলছে। আমি যে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, বাট এগুলো কোনো প্রায়োরিটি না। এইসব করে খামাখা একটা সমস্যা ক্রিয়েট করা, এবং ওনারা যেভাবে যে ভাষায় কথা বলেন, কু হয়ে গেছে, কু বন্ধ করে দিব, ওরা তো কোর্টে গেছিলেন, তাই না? ওখানে তো কি জুডিশিয়াল কু ঠাকে একটা ইয়ে করছেন। তারপরে কি বক্তব্য দিলেন ইশরাকের ব্যাপারে? বললেন যে আদালত বিএনপির প্রভাবে এইসব রায় দিচ্ছে। মানেটা কি? কু করে আপনারা বসালেন, মানে একটা কু বন্ধ করে আরেকটা কু করছিলেন এনসিপি বা সমন্বয়করা করেছিলেন, তো করে এখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলতেছেন কেন? এই জন্য একটা শোকজও বোধহয় হয়েছে সার্জিস আলমের, যে আদালত আমাকে একজন মামলা করছে, এখনো হয়নি, মামলাতে হয়তো ওনাকে আদালতে জবাব দিতে বলা হয়েছে। জবাব দিতে বলা হয়েছে, তাই না? তো আপনি এই যে কথা বালখিল্যতা করে তো লাভ নেই, দেশ চালানো একটা কঠিন কাজ। আপনার বয়স কম, ম্যাচুরিটি দরকার আছে। বয়স ঠিক হলে আপনি ঠিকঠাক মতো, যেমন ওদের চেয়ে একটু বয়স বেশি, উনি রাজনীতিতে আছেন, তার চেয়ে যারা রাজনীতিতে আছেন, সালাউদ্দিন সাহেবরা এরকম কথা বলবে না। ইভেন তারেক জিয়াও এই ধরনের কথা বলবেন, বেগম খালেদা জিয়াও এই ধরনের কথা বলবেন না। এই যে ধরনের কথা ওনারা বলেন, এটা সম্ভব না। আপনাকে এগুলোকে আলাপ আলোচনা করতে হবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে। এবং আমি এটা মনে করি যে হ্যাঁ, আমাদের পাবলিক পারসেপশন খারাপ, কিন্তু ওদের ছাড়া তো চলবে না। আর গণতন্ত্রের জন্য আমার রাজনীতি লাগবে, ভালো রাজনীতি লাগবে। গণতন্ত্র পরিচালনার জন্য ভালো কর্মচারী লাগবে, সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারী লাগবে। সো আমাদের কথাটা হচ্ছে একদম ফাইনাল কথা, জি। ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এটা লাগবে দেশে, যাতে এই সার্ভিসগুলোকে, এই অঙ্গগুলোকে কোনো কোনো রাজনৈতিক রাজনৈতিক সরকার দল বা ব্যবহার করতে না সরকার পারে। তাদের স্বার্থে স্বার্থে ব্যবহার করতে না অনেক পারে। ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে আমি সর্বশেষ 2 মিনিট একটু জানতে চাই। ধরুন আজকে কিংবা আগামীকালকে সকালে ডক্টর ইউনূস বললেন যে আগামী 3 মাস পর নির্বাচন, এই নির্বাচনটি সুষ্ঠুভাবে হওয়ার মতো পরিবেশ আপনি বলতে পারেন তারা তৈরি করতে পারেনি, কিন্তু বাস্তবতায় কি তৈরি করার মতো আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
নির্বাচন পরবর্তীতে যে সংস্কারের প্রত্যাশা আপনারা করেছিলেন সেই সংস্কার হওয়া সম্ভব কিনা? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে আমি যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। দেখেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হলে আপনার দরকার জাতীয় ঐক্য। ইতিমধ্যে কতিপয় উপদেষ্টার বক্তব্যের কারণে জাতীয় অনৈক্য সৃষ্টি হয়েছে। দেখবেন বিএনপি, গণ অধিকার পরিষদ, অন্যান্য দল কিন্তু 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। সরকার কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেয়নি। আমরা বারবার বলে আসছি যে এই সরকারের কিছু কাজ করা দরকার। এক, শহীদের তালিকা তৈরি করা, ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের পুনর্বাসন করা, এবং যে সকল পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা, শেখ পরিবারের সদস্যদেরকে গ্রেপ্তার করা, এছাড়া ডামি যে এমপিরা ছিল তাদেরকে গ্রেপ্তার করা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, ব্যবসায়ী মাফিয়াদেরকে ধরা। সরকারকে এই কাজগুলো করছে না। বিচার সংস্কার, নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য প্রতিদিন বলা হচ্ছে। গতকাল জাতীয় সংলাপ করলেন, এই সংলাপের আউটপুটটা কি? যদি আপনি সংলাপের পরে একটি সিদ্ধান্ত না জানাতে পারেন, ওই সংলাপ ফাও সংলাপ, চা নাস্তা খাওয়ানোর সংলাপ, ওই ধরনের সংলাপ করে কোনো লাভ নাই। আলাপ একদম শেষ করে দেই আমি, শেষ করে আমাদের দেই। শেষ হয়েছে। দেখেন, আপনি আমি মনে করি সংস্কার কি আসলে নির্বাচন হয়ে যাওয়ার পর সংস্কার আদৌ হবে কি হবে না? আপনার কি সংস্কার মনে হয়? একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানে যে এই প্রত্যাশা সরকার নিয়ে করেছিলেন আপনারা। ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সম্ভব এই সরকার সংস্কার করবে। এই সরকার তো জোর করে সংস্কার চাপিয়ে দিতে পারবে না। আপনি চাইলেই তো আজকে সবকিছু ভালো করতে পারবেন না, সময় লাগবে। আমি যেটি বলবো, দেখেন, এই সরকারের উপরে কিছু হঠকারী ব্যক্তি ভর করেছে, যারা আসলে ছায়া সরকার হয়ে কাজ করছে, এবং এই ছায়া সরকারের কারণে কিন্তু এত অনৈক্য, এত নৈরাজ্য, এত সমস্যা সংকট। এই জন্য সরকারকে বলবো যে আপনারা জনগণের কথা শুনে কাজ করেন। এই যে জি। পদত্যাগের নাটকটা করা হলো, জি। এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করা হলো, কেন? মূলত মানবিক এটা করিডর। আসলে নাটক ছিল কিনা এটা বোঝা কঠিন। অবশ্যই নাটক ছিল। ধন্যবাদ পদত্যাগ যদি মোহাম্মদ করে রাশেদ তাহলে খান, প্রধান আবুল উপদেষ্টা মোহাম্মদ নিজে শফিক খান, বলবে। আপনাকেও ধন্যবাদ কেন প্রধান জানাচ্ছি। উপদেষ্টা না বলে? আমাদের প্রত্যাশা হচ্ছে আন্দোলন চলুক কিংবা যাই চলুক, সবার আগে দেশের স্বার্থ বিবেচনা করে রাজনীতিবিদ, জনগণ এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছেন সবাই মিলে একসাথে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।